কি টাইপের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, কি টাইপের প্রশ্ন আসতে পারে, এরকম আমরা কিছু প্র্যাকটিস করব। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হও, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং লাইভটা শেয়ার করে দাও, বিকজ আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। সো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ক্লাস শুরু করব কিছুক্ষণ সময় নিয়ে। লাইক তোমরা সবাই জয়েন হওয়ার পরে আমরা সমাধানে চলে যাব, প্রশ্ন সমাধানে। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হও, বেশি সময় যেন আমাদের নষ্ট না হয়। হ্যাঁ, তোমরা যত দ্রুত জয়েন হবো আমরা তত দ্রুত প্রশ্ন সমাধান করতে পারবো। ওকে, সো আমি অল্প কিছুক্ষণ সময় নেব যেন এর মধ্যে সবাই জয়েন হতে পারে। অ্যান্ড আই গেস এভরিথিং ওকে, সাউন্ড অ্যান্ড আদার্স ওকে। সো তোমরা একটু দ্রুত জয়েন হও, এরপরে আমরা প্রশ্ন সমাধানে চলে যাব। ওকে, 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 আচ্ছা। সো সবাই একটু দ্রুত জয়েন হবা। সো আমরা প্রথমে প্রশ্ন সমাধানে চলে যাই। ওকে, সো প্রথম যে প্রশ্নটা আমরা দেখব। ওকে, দেখো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যেইটা হচ্ছে রাবিতে এই কোশ্চেনটা আসছিল। হ্যাঁ, অন্য সব সম্পদকে কার্যকর করে কোন সম্পদ? ওকে, ভূমি, মানব সম্পদ, মূলধন, কার্যকরী মূলধন। ওকে, সবাই একটু দ্রুত আনসার করো। সবাই একটু দ্রুত আনসার করবা। ওকে, আশিক ইসলাম আনসার করে ফেলছে। ওকে, তারেক হোসাইন, ওকে, ভেরি গুড। জুনিয়র ইসলাম আনসার করছে, ফাইন। ওকে, সি। হ্যাঁ, সো আমরা এই এই কোশ্চেনটা তুমি বেসিক্যালি যদি দেখো, হ্যাঁ, আমরা তুমি ইউজুয়ালি বুঝবা যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে বলি কি সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি, সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। কারণ কি বলতো, এই মানব সম্পদ বা মানুষটাই, তুমি এআই বলো, রোবট বলো বা যা কিছু বলো, কম্পিউটার বলো, সব কিছু কি পরিচালনাটা করে কি মানুষজন। এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদ, এবং অন্যান্য সম্পদকে কার্যকর করে হচ্ছে কি মানব সম্পদ। ওকে, ফাইন, তাহলে এটা কি হবে? মানব সম্পদ। সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তাহলে আরো ইজি হবে সবার জন্য, সবাই শুরু থেকে থাকতে পারবে। ওকে, মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ ব্যবসা কি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? ওকে, দেখো, সো ব্যবসায় পরিবেশ, সো এইটাতে দ্বারা আমরা যেটা বুঝি যে ব্যবসায় পরিবেশের বেসিক্যালি ব্যবসায় পরিবেশের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আমি যদি সংক্ষেপে বলি, ব্যবসায় পরিবেশের ভাই প্রশ্ন আসে যে পরিবেশের যেই মানে প্রকারভেদগুলো আছে। হ্যাঁ, সো পরিবেশকে আমরা প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, বেস্টিক এবং সামষ্টিক। বেস্টিকে হচ্ছে কি, বেস্টিককে আমরা বলি নিয়ন্ত্রণযোগ্য উপাদান, অভ্যন্তরীণ উপাদান। সামষ্টিককে বলি অনিয়ন্ত্রণযোগ্য বা বাহ্যিক উপাদান। ওকে, এগুলো হচ্ছে কি ভাই আমার বেস্টিক, সামষ্টিক। এবং বেস্টিকের কিছু উপাদান আছে, হ্যাঁ, 6টা উপাদান আছে। সামষ্টিকের 6টা উপাদান আছে, রাজনৈতিক, প্রাকৃতিক, এরপরে প্রযুক্তিগত, সামাজিক, অনেকগুলো উপাদান আছে। সেখানে বলছে মানব সম্পদ এরকম কোন উপাদানের অন্তর্ভুক্ত? সো যা কিছু সম্পদ বা অর্থ
যা কিছু অর্থ, হ্যাঁ, বা সম্পদ রিলেটেড, এই সব কিছু কিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়? তাহলে মানব সম্পদ এটা কি হবে? কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। কি ভাইয়া? অর্থনৈতিক পরিবেশ। ওকে, অর্থনৈতিক পরিবেশ। সো অর্থনৈতিকে আর কি কি পড়তে পারে ভাই? টাকা পয়সা রিলেটেড, মাথাপিছু আয়, এরপরে কি বলে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি, এরপরে কি বলে ঋণ, ব্যাংক, ব্যাংকিং খাত, এই সব কিছু কি আমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়বে। সামাজিক, এরপর প্রাকৃতিক কি প্রকৃতি রিলেটেড, ভৌগোলিক যা আছে অবস্থানগত, আইনের মধ্যে কি পড়ে আবার বিভিন্ন নিয়ম নীতি নীতিমালা প্রণয়ন, এই সবগুলা। ওকে, আচ্ছা এর মধ্যে এটা কি ইতিহাস ক্লাস? নো ব্রো, এইটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ক্লাস। ওকে, এটা কি ক্লাস? এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস। ওকে, সো এটা জবিতে আসছিল, চবিতে আসছিল, রাবিতে আসছে। দ্যাট মিনস এই কোশ্চেনটা অনেকবার ঘুরে ঘুরে, হ্যাঁ, বারবার রিপিট হইতেছে, বুঝছো? সেই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো মেইনলি ওকে, তোমাদের আরেকটা বিষয় যেটা নিয়ে বলতে যাচ্ছিলাম, যে তোমরা ভাই অনেকে আসো যে কি তোমরা আশানুরূপ ফলাফল পাও না, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, হ্যাঁ, এখন তোমাদের লাস্ট চেষ্টা হচ্ছে ভাই গুচ্ছর জন্য। তো গুচ্ছর জন্য প্রিপারেশন নিবা নিবা করে নেওয়া হচ্ছে না, ঈদের পর নিবা, রোজার পর নিবা, এরকম করতেছো। সো তোমাদের কিন্তু তোমরা এই একটা লুপের মধ্যে আটকে যাচ্ছ। সো এই লুপ থেকে বাইরে হইতে হবে, তোমাদের পড়তে হবে নিজেদের মতো করে। হ্যাঁ, তুমি যদি নিজে না পারো, তোমার গাইডলাইন দরকার হয়, গাইডলাইন নাও যে কোনো কাছ থেকে। সো তোমাদের যারা এরকম যে ল্যাগার্স, মানে অনেক পিছাই গেছো, সো তাদের জন্য হচ্ছে কি আমাদের এই অনলি জিএসটি 2.0 ব্যাচটা। সো এখানে আমাদের যারা পেইড ব্যাচের যারা আসছিল, তারা সবাই জিএসটির ব্যাচ ওইটা তো আমাদের ফ্রি পাইছে। সো তোমরা যারা নিউ কামার্স আছো, নতুন এখনো যারা, বা তোমরা যারা পুরাতন স্টুডেন্ট আছো, তাদের ফ্রেন্ডরা থাকতে পারে যে প্রিপারেশন এখনো শুরু করতে পারতেছে না বা বুঝতেছে না কোথায় করবে। তোমাদের যদি মনে হয় যে এডুকেশন বেটার অপশন, সো ইউ ক্যান এনরোল হেয়ার। সো তোমরা হচ্ছে কি করো, সো এইখানে তো বিস্তারিত দেখতেই পাচ্ছ যে সবগুলো সাবজেক্ট তোমাদের যা যা লাগে এগুলো ক্লাস পাবা। হ্যাঁ, অ্যান্ড ইউ নো যে গুচ্ছ অনেক বেশি সহজ, এই কারণে যে কমার্সের যে গ্রুপ সাবজেক্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিংয়ে 35টা করে প্রশ্ন থাকে, সো ইজি হয়ে যায় এই কারণে। ওকে, সো তোমরা তোমাদের এবং ডিসকাউন্টে তোমরা এনরোল করতে পারবা আমাদের ওয়েবসাইটে থেকে সরাসরি, অথবা পেজে নক দিলেও তারা তোমাকে বিস্তারিত বলে দিবে। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন সমাধানে যাব। ওকে, দেখো, কোন দেশে উৎপাদিত পণ্য তার দেশের থেকে অন্য দেশে কম দামে বিক্রি করা হইলে তাকে আমরা কি বলি? বলো, এটা পারার কথা। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা ক্লাস করছো, তাদের এটা পারা উচিত। ওকে, কেন বলছি এটা তোমরা বুঝবা সবাই। ওকে, এটা একটু আনসার করো, এটা একটু আনসার করো যে কেন কোন দেশে উৎপাদিত পণ্য তার দেশে যদি কি হয়, মানে তার দেশ থেকে যদি অন্য দেশে কি করা হয়, কম দামে বিক্রি করা হয়, তাকে আমরা কি বলি? ওকে, এটা তোমাদের পারা উচিত সবাই। সবাই একটু আনসার করো। ওকে, লামিয়া আনসার করছে। ওকে, রিক্তা আনসার করছে, আশামণি আনসার করছে, জুনিয়র ইসলাম আনসার করছে, পূজা আনসার করছে। ফাইন। ওকে, আচ্ছা বলো তো, ওকে, হ্যাঁ, অনেকে আনসার করে ফেলছে, ভেরি ফাইন। ওকে, তাহলে এটাকে আমরা কি বলি ভাই? কি বলি? ডাম্পিং বলি। অ্যান্ড যারা ক্লাসটা করছিল তারা সবাই পারছো, আমি নামগুলা তো পরিচিত যারা ক্লাস করো রেগুলার। ওকে, আর আজকে অনেককে নতুনও দেখতে পাচ্ছি ক্লাসে। সো নতুন যারা আসো তারা একটু বলো তো, কারা আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছে? এমন কেউ আসো যে আজকে ভাইয়া আপনার ফার্স্ট ক্লাস করতেছি, হ্যাঁ, বা এডুকেশনের ফার্স্ট ক্লাস করতেছি,
এরকম কেউ আসো, এরকম কেউ থাকলে বলো। তার মানে আমার হচ্ছে কি নতুনদের সাথে পরিচিত হইতে ভালো লাগে, যে না নতুন একজনের সাথে আমি পরিচিত হইলাম বা জানলাম, এটা এমনিতে ভালো লাগে আর কি। ওকে, আচ্ছা, বলো বার্তা সংস্থা কোন শিল্পের আওতাভুক্ত? ওকে, ভেরি ক্রিয়েটিভ কোয়েশ্চেন। এটা গুচ্ছ 23-24 আসছিল। সো প্রজনন শিল্প, উৎপাদন শিল্প, নিষ্কাশন শিল্প, সেবা শিল্প, এটা কি হবে বলো? এটা কি হবে? যে বার্তা সংস্থা, যে যারা কি করবে তথ্য আদান প্রদান নিয়ে কাজ করে বা বিভিন্ন মিডিয়া হাউস আছে, ওকে, তারা। ওকে, শান্তা শাহরিন, সামিয়া আনসার করছে, পূজা আনসার করছে, ওকে, লামিয়া আনসার করছে, ওকে ভেরি ফাইন। রিক্তা আনসার করছে, তারেক হোসাইন আনসার করছে, জুনিয়র ইসলাম, ওকে, আশিক, ওকে, সবাই পারছে, বাহ, সবাই পারছে। আসলে অপশনগুলো আর একটু কঠিন দেওয়া দরকার ছিল, এমন ভাবে অপশনগুলো দিছে যে মানে ইজি হয়ে গেছে, বাট কোয়েশ্চেনটা ক্রিয়েটিভ ছিল, বাট অপশনগুলো একটু সহজ হয়ে গেছে। তো তুমি এখানে মানে ইজিলি বুঝে যেতেছো যে আমাদের শিল্পের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, এটার মধ্যে কি সেবা শিল্প, যেটা একটা হচ্ছে কি উৎপাদন শিল্প। হ্যাঁ, উৎপাদন শিল্প কি যা কিছু তৈরি করা হয়, তাই না, মানে ম্যাটেরিয়ালিস্টিক রূপগত উপযোগ সৃষ্টি করে এরপরে বিভিন্ন প্রবলেম সলভ করা হয়। বাট কিছু জিনিস আছে যেটাকে তুমি দেখতে পাইবা না, হ্যাঁ, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, লাইক ধরো শিক্ষা, এবারে ডাক্তারি সেবা, এই যে তথ্য বিজ্ঞাপন, হ্যাঁ, এই ধরনের যে জিনিসগুলা যেগুলোকে আমরা ধরতে পারি না, শুনতে পারি না, শিল্পীর গান, মেধা, এই সবগুলা কি সেবার মধ্যে ইনক্লুডেড। সো বার্তা সংস্থা কি হবে সেবার মধ্যে, হ্যাঁ, বিদ্যুৎ, এটা কি সেবার মধ্যে হবে, ডাক ও টেলিযোগাযোগ সেবার মধ্যে হবে। ওকে, আর প্রজনন শিল্প কি, প্রজনন শিল্পের মধ্যে কি আছে? প্রজনন ওই যে হ্যাচারি, হ্যাঁ, ফিশারি, এরপর নিষ্কাশনে কি আছে, খনিজ, খনিজ তেল, হ্যাঁ, খনিজ তেল সহ অন্যান্য যা কিছু আছে। আচ্ছা, ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে গুচ্ছ 23-24 আসছিল। মুনাফার প্রত্যাশা, জনসমর্থন, দায়মুক্তি, দলগত কাজ। ওকে, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, কারণ অপশনগুলোও একটু মোটামুটি বলা যায় যে ট্রিকি। ঠিক আছে, একটু তোমরা দেখো, আশা করো। ওকে, মুস্তাকিম বলতেছে স্যার আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি। ওকে, ভেরি ফাইন, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, সো তোমার কলেজ ছিল কোনটা ভাইয়া? ওকে, আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ। হ্যাঁ, ও, আর এখন কোথায় আছে? এখন অবশ্য কি পড়াশোনা প্রায় শেষের দিকে আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আর কি গ্র্যাজুয়েশন অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, ওকে, তাহলে ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য কোনটা? মুনাফার প্রত্যাশা, জনসমর্থন, দায়মুক্তি, দলগত কাজ। কি হবে এটা? কি হবে বলো তো সোনামণিরা? হামিদুর রহমান বলছে 5A, দেলোয়ার হোসাইন 5A। ওকে, আমার একটা মিতা পাওয়া গেছে, আমার নাম তো দেলোয়ার। ওকে, ওকে, ইনারা সোনার বলতেছে আমিও ভাই। কি তুমিও কি সিটি কলেজের? ওকে, যাক, ভাই ব্রাদার পাওয়া গেল। ওকে, 5A, হ্যাঁ এক্স্যাক্টলি। যে ব্যবসার মানে মৌলিক বৈশিষ্ট্য যদি বলি বা মূল উদ্দেশ্যের কথাও যদি বলি, মুনাফা অর্জন হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা গঠিত পরিচালিত হয়। ওকে, তাহলে এটা কি হবে? মুনাফা অর্জন বা মুনাফার প্রত্যাশা। ওকে, এগেন মানে এইটা কি জন্য বলতেছি, লাইক আমরা মানে স্পেশালি আমরা বাংলাদেশি যারা, আমি বাঙালি বলি না, বাংলাদেশি মানে আমাদের দেশের মধ্যে যারা আছে আর কি, আমাদের জাতীয় মানুষজন, এরা খুবই ফাঁকিবাজ। লাইক আমিও ফাঁকিবাজি করি পড়াশোনার ব্যাপারে। আমাকেও কেউ যদি পরীক্ষা না আসে আমি পড়তে চাই না, বা আমাকে যদি টিচার, আমার টিচার যদি টাইট না দেয় আমি পড়ি না। হ্যাঁ, বা মানে ইউজুয়ালি আমি সারাউন্ডিংসেও এরকম দেখতেছি যে মানে বেকায়দায় না পড়লে পড়তে বসে না।
সো তোমরা যারা এরকম বেকায়দায় আসো যে দেয়ালে পিঠ থেকে গেছে, তোমার মন মতো ভার্সিটি আসে নাই বা কোথাও চান্স হয় নাই বা শেষ অপশন সেকেন্ড টাইমার, সো তাদের কিন্তু ভাই আমি বলতেছি তুমি তোমার মতো করে পড়ো, এখানে আমাদের এখানে পড়তে হবে বিষয়টা এমন না, তুমি তোমার মতো পড়ো, তোমার যেখানে ভালো লাগবে ওখানে পড়ো, বাট পড়ো, ঠিক আছে। আর যদি মনে হয় যে না এডুকেশন তোমার জন্য বেটার অপশন, হ্যাঁ, বা তুমি অন্যদের থেকে খোঁজ নিতে পারো, বা আমাদের কারেন্ট স্টুডেন্ট যারা আছে ভাই ব্রাদার তোমাদের, তাদের থেকে খোঁজ নিতে পারো, যদি ভালো লাগে দেন হচ্ছে যে এনরোল করতে পারো। কারণ আমরা একটু বারবার বলতেছি কেন যে আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব, তো একবার ক্লাসে পিছিয়ে গেলে কিন্তু পিছিয়ে থাকতে হয়, সো দ্যাটস ওয়াই আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, ইয়া বলতেছে আমি হচ্ছে প্রথম ক্লাস করতেছি, ওকে। আচ্ছা, প্রথম ক্লাস খারাপ না, ভালো। তাহলে নতুন অতিথি, ওকে। এটা বলো যে একটি শিল্প কি ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত, স্থানগত, সময়গত, কালগত, রূপগত, কি হবে বলো, কি হবে? সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, আফরান নূর, ওকে, একজনকে মেনশন করছে, নিশিতা জাহান, ভেরি গুড। 6B, মোহাম্মদ নাইম, তারেক হোসেন, ওকে, হ্যাঁ। আচ্ছা দেখো, শিল্পের ডেফিনেশনে কি আমরা বলছিলাম কি প্রকৃতি থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহ করবে, এরপরে আকার আকৃতিগত পরিবর্তন করবে, এরপরে মানুষের ব্যবহার উপযোগী উপযোগের মাধ্যমে কি করবে, মানুষের ব্যবহার উপযোগী করে তুলবে বা সমস্যার সমাধান করবে। সো আমরা তো শিল্পের ডেফিনেশনের মধ্যে পাই যে আকার আকৃতিগত পরিবর্তন, আর আকার আকৃতিগত পরিবর্তন মানেই তো রূপগত মানে উপযোগ, তাই না? রূপগত উপযোগ সৃষ্টি, হ্যাঁ। আর সময়গত, এই রূপগত উপযোগ সৃষ্টি উৎপাদনের মাধ্যমে, উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। সত্যগত মানে কি? সত্যগত এটাকে আমরা বলি কি মালিকানাগত, মালিকানাগত, মালিকানার পরিবর্তন হয় কিসের মাধ্যমে হয় ভাইয়া? ক্রয় বিক্রয়। হ্যাঁ, তোমার এমসিকিউ আসতে পারে যে নিচের কোন কাজটির মাধ্যমে মালিকানা বা সত্যগত পরিবর্তন হয়। ওকে, তোমার কোশ্চেন আসতে পারে স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? স্থানগত উপযোগ কিসের মাধ্যমে ভাই? পরিবহন। ওকে, এরপরে কি সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? সংরক্ষণ করার মাধ্যমে। সংরক্ষণ কি করে সংরক্ষণ করে? কাজটাকে আমরা বলি গুদামজাতকরণ। ওকে, গুদামের সংরক্ষণ আর কি। ওকে ওকে, সো সবগুলাই উপাদান বুঝতে পারছো। আর একটা জিনিস বুঝবা যে এখানে ধরো তোমার রূপগত উপযোগ নিয়ে আসছে, বিষয়টা এমন না যে হুবহু তোমার সময় রূপগত উপযোগ নিয়ে আসবে। তোমার সময় তো আসতে পারে সত্যগত উপযোগ আসতে পারে, তোমার সময় আসতে পারে সময়গত আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। ওকে, আচ্ছা, ওকে, কোন ব্যবসার মাধ্যমে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তি সহজ আগমন ঘটে? এটা গুচ্ছ 22-এ আসছিল। ওকে, গুচ্ছ 22-এ আসছিল এই কোশ্চেনটা। সো দেখো কিসের মাধ্যমে বলো। বলছে সময়গত, হ্যাঁ, সময়গত বা কালগত মানে কি? যে তুমি এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করার সুযোগ পাও, সো তুমি এটা কি করবা? সংরক্ষণ করলে না তুমি পরবর্তীতে ব্যবহার করতে পারো। সংরক্ষণ কোথায় করো? গুদামে বা গোডাউনে। সো এই কাজটাকে আমরা বলি গুদামজাতকরণ। ক্লিয়ার? মরিয়ম সুলতানা শাহানু, কমার্স থেকে আইএলস করা যায়। আইএলস যে কেউ করতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারে। আইএলস কি? আইএলস হচ্ছে একটা ভাষাগত দক্ষতা যাচাইয়ের একটা পরীক্ষা। তো তুমি ভাষা দক্ষতা তুমি সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক, শিক্ষিত অশিক্ষিত সবাই পারবে। ওকে, এটা কোনো বাধা ধরার নিয়ম না। এমন না যে তোমার অনার্স কইরা এরপরে দিতে হবে। তুমি ভাই কলেজে থাকতে দিতে পারো, তুমি স্কুলে থাকতে দিতে পারো, নো ইস্যুস। আচ্ছা, এটা বলছে কি ওকে ওকে, এই জায়গায় একটু সবাই গন্ডগোল পাকাইছে।
হ্যাঁ, সবাই এখানে কনফিউজড, কেউ বি বলতেছে, কেউ সি, কেউ ডি। ওকে, দেখো, দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি বা বিদেশি বিনিয়োগ কখন আসবে? বিদেশি বিনিয়োগ কখন আসবে? যখন বিদেশি ব্যবসায়ীরা আমার ব্যবসার সাথে এঙ্গেজ থাকবে। কোন ব্যবসায় বিদেশি ব্যবসায়ীরা এঙ্গেজ থাকে বা বিদেশি ব্যবসায়ীরা যুক্ত থাকে? কোন ব্যবসায়? দেখো, অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসা মানে একাধিক ব্যক্তি মিলে ব্যবসাটা করবে, এবং এটা সাধারণত কি হয়, আমার দেশি পার্টনার হবে। যৌথ মূলধনী ব্যবসায় এটা সাধারণত আবার দেশীয় মানুষজন হবে, বিদেশি কেউ করতে পারে। বাট যৌথ উদ্যোগের ব্যবসায়ের ডেফিনেশনটাই হচ্ছে, যৌথ উদ্যোগ মানে কি, দেশি ও বিদেশি উদ্যোগ, বুঝছো? বিদেশি উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ, বুঝছো? সো দেশি ও বিদেশি ব্যবসায়ীরা মিলে যখন কোনো ব্যবসা করে তখন হচ্ছে কি, এটাকে যৌথ উদ্যোগ বলে। বা একাধিক রাষ্ট্র মিলে যখন ব্যবসাটা করে এটাকে যৌথ উদ্যোগের ব্যবসা বলতে পারি। সো এখানে কি সরাসরিভাবে বিদেশিরা এই জায়গায় ইন্ডিকেটেড, এটার ডেফিনেশনের মধ্যে বিদেশি। সো বিদেশি পুঁজি সব থেকে বেশি আসবে কখন? যখন যৌথ উদ্যোগের ব্যবসায় থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা যারা সি দিছো ভাইয়া, ওকে, আচ্ছা, বলতেছে আমার নাম সুমাই, এটা আম্মুর আইডি। ওকে, ওকে, ফাইন। যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েও কি ঢাবিতে মাস্টার্স করা যায়? আম, ঢাবিতে মাস্টার্স সব ডিপার্টমেন্টে হয়তো করা যায় না, কিছু কিছু ডিপার্টমেন্টে করা যেতে পারে, বাট আমি শিওর নেই মুহূর্তে। প্রফেশনাল মাস্টার্স করা যায় আমাদের কমার্স ফ্যাকাল্টি, যেটা এফবিএস বিজনেস ফ্যাকাল্টিতে প্রফেশনাল মাস্টার্স করা যায়। রেগুলার মাস্টার্স এখনো মনে হয় একটা রুলস চালু করার কথা ছিল, এটা এখনো মনে হয় অ্যাক্টিভ করে নাই মেবি। এটা আমি এখনো বিস্তারিত বলতে পারছি না, এটা বলতে হবে পরবর্তীতে। ওকে, কেরোসিন কোন ধরনের শিল্পজাত? ওকে, কেরোসিন কোন ধরনের শিল্পজাত? দেখো, কেরোসিন কোন ধরনের শিল্পজাত? সবাই একটু বলো, কেরোসিন কোন ধরনের শিল্পজাত? সংযোজন, সংশ্লেষণ, বিশ্লেষণ, সংযুক্ত। ওকে, 8C। আশিক বলতেছে 8C, পূজা বলতেছে 8C, রিক্তা বলতেছে সি, লামিয়া বলতেছে সি, হামিদুর রহমান সি, ইব্রাহিম ইসলাম সি, ওকে, নাইমো সি। ওকে, সবাই যেহেতু সি বলতেছে আমিও বলি সি। ওকে, বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে আমি বলছিলাম কি, এভাবে মনে রাখবা, এক থেকে বহু। এক থেকে বহু মানে কি, ধরো তুমি একটা একটা খনিজ তেল পাইলা, সো এখানে কি থাকবে, এককভাবে সবকিছু সংমিশ্রণ থাকবে, একটা পদার্থ থাকবে। কিন্তু এটাকে তুমি বিশ্লেষণ করলে বা এটাকে যদি তুমি পরিশোধন করো আলাদা আলাদা, দেখবা কেরোসিন বাইর হবে এই খনিজ তেল থেকে, কেরোসিন, অকটেন, ডিজেল, আলকাত্রা, আরো যা আছে আর কি, যত ধরনের ইয়ে আছে সবকিছু তো এক্সাক্ট আমি নামও জানি না। সো কি হবে, এই ধরো এটাকে আমরা বলতেছি সামগ্রিকভাবে খনিজ তেল, এটাকে আমরা পরিশোধন করলে, বিশ্লেষণ করলে একাধিক পদার্থ পাবে। সো দ্যাটস ওয়াই কেরোসিন হচ্ছে কি, বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত আর কি, বুঝছো? খনিজ কয়লাও একই। ওকে, বস্ত্র শিল্প নিচের কোনটির উদাহরণ? ওকে, এটা বলো, এটা কি? ঢাবি 7 কলেজ আসছিল 21-22-এ, তো এখন তো এটা 7 আর কলেজ নাই। ওকে, সংযোজন বলছিল একজন, কেন ভাইয়া সংযোজন বলছো কেন? নিশিতা, তুমি কি আমার ক্লাস করো নাই? তুমি কি আজকে ফার্স্ট ক্লাস? তুমি কি আমার পেড ব্যাচের স্টুডেন্ট নাকি পেড ব্যাচের না? আমি তো এই এই টপিকটা পড়াইছি, খুব ভালোভাবে পড়াইছি।
9C 9C ওকে। হ্যাঁ দেখো বস্ত্রশিল্পের কাজটা কিভাবে হয় ধাপে ধাপে। মানে কি ধরো তুমি কাপড় তৈরি করতে হলে কাপড়ের জন্য তোমার কি লাগবে, সুতা লাগবে। আর এই সুতা তৈরির জন্য তোমার কি লাগবে, সাধারণত আমরা তুলা থেকে সুতাটা তৈরি করি, আরো বিভিন্ন উপাদান থেকে করে, বাট মোস্টলি আর কি পাট আছে, এরপরে হচ্ছে তুলা আছে। সো তুলাটা যদি বলি তাহলে কি আমার প্রত্যেকটা ধাপ ফলো করতে হয় সিরিয়ালি। ধরো তুমি সুতা তৈরি না করেই তুলা দিয়ে ডিরেক্ট কাপড় বানাইতে পারবে না, আবার তুমি তুলা ছাড়া সুতা বানাইতে পারবে না। দ্যাট মিনস প্রত্যেকটা ধাপে ধাপে তোমার কাজ করতে হবে। তো যখন কোনো কিছু এরকম ধাপে ধাপে পর্যায়ে ক্রমে কাজ করা হয় সেটাকে বলা হয় কি প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি পর্যায়ক্রমিকভাবে কোনো কাজ করা, ধারাবাহিকভাবে কোনো কাজ করা। সো আমাদের বস্ত্রশিল্পের কাজটা যেহেতু আমাদের ধাপে ধাপে পর্যায়ক্রমে করতে হয়, এটা কি হবে প্রক্রিয়াজাত শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্পের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ নিশিতা জাহান প্রথম ক্লাস না, এই জন্যই তো বলি যে বান্দা ভুল করবে কেন। আমার ক্লাস করলে তো তার ভুল করার কথা না। যারা আমার ক্লাস করছে তারা সবাই এটা পারছে। ওকে এভাবেই একটা একটা করে মার্কস হারাবা। হ্যাঁ একটা ভুল করবা তোমার মনে করে যে চান্স মিস। এভাবে একটা দুইটা করে ভুল করতে করতে কিন্তু অনেক ভুল হয়ে যাবে। ভালোভাবে পড়ো, যেখানে পড়ো ভালোভাবে পড়ো। তাহলে এটা বুঝছো কিনা ভাইয়া বস্ত্রশিল্প কেন প্রক্রিয়া বা করণ বা প্রক্রিয়াজাত শিল্পের মধ্যে পড়বে? এই তোমরা যারা ফার্স্ট ক্লাস করতেছো তারা বুঝছো কিনা? যারা আমার পুরাতন মেহমান তারা তো জানোই, নিশিতা বা আরো যারা ছিলা, দীপু কুমার, ওকেও মনে হয় আমি নতুন দেখতেছি। নতুন বলতে তাকে আগে মনে হয় ক্লাসে আমি দেখি নাই খুব বেশি একটা। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত এই দেখো আমি পড়ছি কি প্রাথমিক শিল্প অন্তর্ভুক্ত, কিন্তু কোশ্চেন আছে কি অন্তর্ভুক্ত নয়। সো কোশ্চেন মার্কসের আগে দেখবা নয় নাকি হয় নাকি ছয়। ওকে কি আছে? সো বলছে প্রাথমিক শিল্প অন্তর্ভুক্ত না কোনটা। সো প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত কি কি এটা যদি জানি তাহলে কোনটা না এটা ইজিলি আমরা বুঝতে পারবো। প্রাথমিক শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত বেসিক্যালি হচ্ছে প্রাকৃতিক জিনিসপত্রাদি। হ্যাঁ ধরো যেটা আমরা প্রাথমিক শিল্পের মধ্যে কি কি হইতে পারে প্রাকৃতিক জিনিস, এখানে কি কি আছে আমরা দেখি অপশন। প্রজনন শিল্প যেটা পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, নিষ্কাশন শিল্প যেটা প্রকৃতি থেকে আহরণ করা হয়। হ্যাঁ কৃষি শিল্প কি প্রকৃতির সুযোগ সুবিধাকে কাজে লাগে আমরা ফসল টসল বা বিভিন্ন, এটাও কি পুরোপুরি প্রাকৃতিক উপাদান বা প্রকৃতি নির্ভর। ওকে তাহলে এগুলা যদি কৃষি হয় তাহলে যান্ত্রিক শিল্প ভাই আবার প্রাকৃতিক না। হ্যাঁ সো এটা হচ্ছে কি আবার প্রাকৃতিক শিল্প অন্তর্ভুক্ত না। ওকে আমি আজকে একটু হালকা পাতলা অসুস্থ, মানে হয়তো কথা শুনে বোঝার কথা, ঠান্ডা লাগছে ব্যাপক। বাট তোমাদের কথা চিন্তা করে যেহেতু তোমাদের ক্লাসে শিডিউল করা, তোমাদের ক্লাস নিতে হবে, তোমাদের পরীক্ষা আছে সামনে, রোজা আছে, রোজাতে এমনিতে চাইলেও অনেক বেশি পরিশ্রম করা যায় না। তো তোমরা ফাঁকিবাজি করবা, হ্যাঁ নিজে পড়তে চাইবা না। সো এই জন্যই হচ্ছে যে আমরা এই ক্লাসগুলা দেওয়া তোমাদেরকে যেন পড়াশোনার মধ্যে রাখা যায়। হ্যাঁ সো এই আর কি। এখন অসুস্থতা থাকলেও হচ্ছে কি করতে হবে, তোমাদের ক্লাস আমরা নিয়ে যাব। ওকে এখন নিচের কোনটি প্রাথমিক শিল্পে অন্তর্ভুক্ত নয়, এটা তো গেল তাই না। নিচের কোন ধরনের পরিবেশ পণ্য বিপণনে অসীম অসীম সুযোগ সৃষ্টি করে বলো? কোন ধরনের পরিবেশ? তো পরিবেশের মধ্যে কি কি আছে, ব্যষ্টিক সামষ্টিক, সামষ্টিকে কি কি আছে, প্রাকৃতিক, এবার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, ওকে আইনগত। টেন বি 11 কি হবে? 11 আনসার করো।
ওকে 11D হ্যাঁ দেখো কোন ধরনের পরিবেশ পণ্য বিপণন অসীম সুযোগ সৃষ্টি করে। সো পণ্য বিপণনের ক্ষেত্রে বিপণনের কাজটা কি? বিপণনের কাজ হচ্ছে পণ্য উৎপাদন থেকে শুরু করে কাস্টমার কাছে পৌঁছানো, সামগ্রিকভাবে কাস্টমারদেরকে স্যাটিসফাই রাখা, তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদের কাছে পণ্য সম্পর্কে বলা, মার্কেটিং সহ সব কিছু, মানে প্রমোশন সহ সব কিছু। সো এই কাজটা আমরা কিসের সাহায্যে সহজে করতে পারি? উৎপাদনের কাজটা অনেক সহজ হয় কিসের কারণে? প্রযুক্তির কারণে আমরা উৎপাদন করতে পারি। এরপরে পণ্যটা কাস্টমারের পাঠানো হ্যাঁ সহজ হয় কিসের কারণে? প্রযুক্তির কারণে। পণ্য সম্পর্কে মানুষকে ইনফর্ম করা, তথ্য দেওয়া, এই যে বিজ্ঞাপন দেওয়া, হ্যাঁ এরপর ব্যক্তিক বিক্রয় সহ বিভিন্ন যে প্রক্রিয়া, এগুলো কিসের জন্য ইজি হয়? প্রযুক্তির কারণে। তো সব কিছু মিলিয়ে আমাদের কি পণ্য বিপণনের সব থেকে বেশি সহায়তা করে কি? প্রযুক্তি। ওকে, আবারও বলছি, সময় থাকতে তোমরা পড়া শুরু করো ভাইয়া, পরে গুচ্ছ তোমাদের শেষ ভরসা। যদি এটাও মিস হয়ে যায় তাহলে কিন্তু ওই যে কি বলে না, কি জানি কয়, যোগ্য পাত্র হারালে কাটতে হবে আড়ালে, এই টাইপের। যে সময় থাকতে যদি তুমি সময়কে কাজে না লাগাও, পরে কিন্তু আফসোস আর কান্না করা লাগবে। দেখো বাংলাদেশে বহাল অংশীদারি ব্যবসা আইনের কত ধারা এই ব্যবসায় সংজ্ঞা প্রদান করা হয়েছে? দ্যাট মিনস অংশীদারি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে, অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে আইনের কত নাম্বার ধারায়? কত নাম্বার ধারায় বলো তো? কত নাম্বার ধারা? কি হবে? সবার পারার কথা, এটা তো পারার কথা। ওকে 12C। ওকে কে আশিক ইব্রাহিম সি, মাইশা জাহান 4 মানে ডি, রিক্তা হচ্ছে সি, লামিয়া সি। ওকে 12C হ্যাঁ। কত নাম্বার ধারা? 4 নাম্বার ধারা। এটা তো আমাদের সবার জানা এবং মুখস্থ, এটা করতেই হবে, কিছু করার নাই। সেই ধারাগুলো মনে রাখবা। ওকে, শতকরা কত ভাগ অংশীদারদের সম্মতিতে একজন নাবালককে অংশীদার হিসেবে বিবেচনা করা হয়? এটা জিএসটিতে 21-22 সালে আসছিল। ওকে, সো এটা একটু দেখো, এটা একটু দেখো, এটা কি হবে? কত পার্সেন্ট হবে? শতকরা কত ভাগ অংশীদারদের সম্মতিতে একজন নাবালককে অংশীদার হিসেবে বিবেচনা করা হয়? সো কাদের, কতজনের অনুমতি লাগবে একটা অংশীদারি ব্যবসায় যদি আমি ইয়া করতে চাই? ওকে 13A এক্স্যাক্টলি। সো আমরা বলছি কি, যে কোনো নাবালককে যদি অংশীদার বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে মেনলি সর্বসম্মতিক্রমে, মানে সকলের সম্মতি লাগবে। সকলের সম্মতি মানে কি? সকলের সম্মতি মানে হচ্ছে কি 100% সম্মতি। ওকে, অংশীদারি আইনের কত ধারা অনুসারে অংশীদারি কারবার আদালত কর্তৃক বিলোপ সাধন হয়? সো এইটা তো তোমাদের সবার মনে আছে আই গেস। কি বলছিলাম যে সংক্ষেপে মনে রাখবা, সবার বিশেষ বিয়া। হ্যাঁ, ধারাগুলো তোমার মনে থাকে না, সো তুমি এইভাবে মনে রাখবা সবার। সো সবার মধ্যে কি, ধরো এই রটা হচ্ছে শব্দ মিলানোর জন্য দেওয়া, সো তুমি প্রথমে এটা কেটে দিবা, এরপরে সিরিয়ালি নাম্বার বসানো থাকবা। আমার শুরু হয় কত থেকে? সর্বসম্মতিক্রমে বিলোপ সাধন। এরপরে কি? বা মানে বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন 41। এরপরে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন কত? 42। এরপরে কি? বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন 43 এবং সর্বশেষ আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44।
ওকে, ক্লিয়ার? দেখো সবার বিশেষ বিয়া মানে কি সর্বসম্মতিক্রমে, বাধ্যতামূলক, বিশেষ ঘটনা সাপেক্ষে, বিজ্ঞপ্তি আর আদালত। তাহলে তোমার এখানে আনসার কোশ্চেন কি ছিল? আদালত কর্তৃক বিলোপ সাধন কত নম্বর ধারায়? তাহলে আদালত ভাই 44। ক্লিয়ার? ওকে, আই গেস সবার মনে থাকবে। সো তোমরা যারা নতুন আসো তারা এই ট্রিক্সটা দিয়ে মনে রাখতে পারো, বা নিজের ভাষায় তুমি নিজে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের পেড ব্যাচে যারা আছে তারা অলরেডি জানে বা দেখছে। কোনটি কোম্পানির সঙ্গ স্মারকের সব থেকে গুরুত্বপূর্ণ ধারা? ওকে, ধারা কয়টা সেটাকে বলো? 6টা। 6টা ধারা কি কি এটা কমেন্ট করিও। হ্যাঁ, এরপরে করিও যে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ধারা কোনটি। ওকে, সো এটা আনসার করো তোমরা সবাই, সবাই একটু দ্রুত করবা। ওকে, ওকে, 15 ইব্রাহিম আনসার করছে, দলর হোসেন আনসার করছে, দীপান্বিতা দীপা আনসার করছে। ওকে, বাকিরা একটু আনসার করে ফেলো। সবাই একটু দ্রুত করি। ওকে, বি। আচ্ছা, হ্যাঁ, দীপু কুমার আনসার করছে। হ্যাঁ, সো আমাদের 6টা ধারা আছে: নাম দ্বারা, উদ্দেশ্য দ্বারা, ঠিকানা দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা, ওকে, সম্মতি ধারা। সো এই যে ধারাগুলো আছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে কি উদ্দেশ্য দ্বারা। এই উদ্দেশ্য দ্বারা কি করে, কেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ? এই উদ্দেশ্য দ্বারা হচ্ছে কি যে প্রতিষ্ঠানের কাজ করার ক্ষমতা, কাজ করার সীমা বা ক্ষমতা নির্ধারণ করে। মানে কি, মানে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা কেন গঠিত হচ্ছে, একটা উদ্দেশ্য আছে না? সো যে উদ্দেশ্য হবে, এখানে যেই কারণগুলো লেখা থাকবে এর বাইরে আমি কাজ করতে পারবো না। সো আমার উদ্দেশ্য ধারা এটা হচ্ছে কি আমার কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু কাজ করবে, কি করবে, এই উদ্দেশ্য ধারার বাইরে গিয়ে কোনো কাজ করা হচ্ছে কি সংবিধান পরিপন্থী। ওকে, আরো যে ধারাগুলো আছে মূলধন দ্বারা, নাম দ্বারা, দায় দ্বারা, সম্মতি দ্বারা, এই ধারাগুলোও ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি উদ্দেশ্য ধারা। আর কেন ইম্পর্টেন্ট সেটা তো বললামই, কারণ এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে সঙ্গ স্মারকের কোন ধারা হচ্ছে কি ক্ষমতা নির্ধারণ করে দেয় কোম্পানির উদ্দেশ্য দ্বারা। কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদেরকে আমরা কি বলি বলো তো? কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদেরকে আমরা কি বলি? ওকে, জুনিয়া ইসলাম আনসার করছে, সবগুলা নাম লিখছে। নাম দ্বারা, অবস্থান, ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা, সম্মতি দ্বারা। ওকে, নাম, উদ্দেশ্য, দায়, অবস্থান, ঠিকানা, সম্মতি, মূলধন। ওকে, একজন বলছে সিরিয়াল মেনটেন হয়নি। নট নেসেসারি যে সিরিয়াল মেনটেন হইতে হবে, লাইক তোমার তো এইটাতে সিকিউ আসবে না যে সিরিয়াল মেনটেন করে, বা ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে না, এমসিকিউ আসবে। ওই ক্ষেত্রে নামগুলো মনে রাখলেই হয়। যে বলতে পারে নিচের কোনটি ধারা বা ধারা নয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে নিচের কোনটি ধারা অন্তর্ভুক্ত নয় বা কোনটি ধারার অন্তর্ভুক্ত, এই টাইপের কোশ্চেন আসবে। সো নামগুলো মনে থাকলেই এনাফ। ওকে, সো কোম্পানি গঠনের উদ্যোগ যারা গ্রহণ করে তাদেরকে আমরা ইউজুয়ালি কোনো কাজের উদ্যোগ গ্রহণ করলে তাদেরকে আমরা উদ্যোক্তা বলি। সো কোম্পানি গঠনে যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? প্রবর্তক। কোনো কিছু নতুনভাবে যখন কেউ করে তাকে আমরা প্রবক্তা বা প্রবর্তক বলে থাকি। ওকে, হোল্ডিং কোম্পানি তার অধীনস্থ
সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। দেখি তোমরা পারো কিনা এটা আনসার করো সবাই, সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, সবাই একটু আনসার করো। ওকে, সবাই ওকে, আনসার করছে হচ্ছে জুনিয়া, সুমাইয়া, পূজা। হ্যাঁ, 16 দেখতেছি, কেন 17 কোথায়? নাকি আমার এখানে স্লো আসতেছে? ওকে, 17 আনসার করছে দীপান্বিতা, দীপা, আশিক, বসনিয়া, এরপর হচ্ছে দীপু কুমার। হ্যাঁ, তাহলে দেখো ভাই, আমরা বলতেছি ধরো যে কোনো কিছুর, যে কোনো কোম্পানির কেউ যদি ধরো মানে মালিক হইতে চায়, তার নামে পরিচালিত বা তাকে আমরা বস মানবো, সো বস হইতে হইলে কি করতে হবে? মিনিমাম মানে কি নিম্নে, নিম্নে কি হইতে হবে? বস হইতে হইলে 51% শেয়ার বা মালিকানা তার থাকতে হবে। সো হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে আমরা কি বলি? যে হোল্ডিং কোম্পানি সেই কোম্পানিকে বলি যে কোম্পানি অন্য একটা কোম্পানির 51% শেয়ার বা ভোটাধিকার গ্রহণ করে। যাদেরটা গ্রহণ করে তাদেরকে বলে সাবসিডিয়ারি, আর যারা গ্রহণ করে তাদেরকে বলে হোল্ডিং। সো সাবসিডিয়ারির কত পার্সেন্ট গ্রহণ করে? মিনিমাম 51%। এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে যে তাহলে একটা সাবসিডিয়ারি কোম্পানির সর্বোচ্চ সর্বোচ্চ কত থাকতে পারে? সর্বোচ্চ মালিকানা থাকতে পারে, সাবসিডিয়ারি কোম্পানির সর্বোচ্চ মালিকানা থাকতে পারে 49, আর হচ্ছে কি, আর হোল্ডিং এর সর্বনিম্ন থাকতে পারে কি 51। ওকে, আবার সেম ভাবে যদি বলে যে কোনো ধরো একসাথে একটা ব্যবসা হইতেছে, যদি আমরা এটাকে রাষ্ট্রীয় ব্যবসা বলতে চাই, তাহলে এই ব্যবসার রাষ্ট্রের মালিকানা কত পার্সেন্ট থাকতে হবে? সেম ভাবে মিনিমাম 51% থাকতে হবে। কোনো একটা মানে পিপিপি বিজনেসকে যদি আমরা কি বলতে চাই? রাষ্ট্রীয় ব্যবসা বলতে চাই। হ্যাঁ, বা ধরো একসাথে বিজনেস হইতেছে সরকারি বেসরকারি দুইটা খাতি আছে, সো ওই ক্ষেত্রে সরকারের মিনিমাম 51% থাকতে হবে এটাকে সরকারি বলতে হইলে। আবার যদি বেসরকারি বলতে চাই তাহলে বেসরকারিরও মিনিমাম 51% মালিকানা থাকতে হবে। ক্লিয়ার? আই গেস তোমরা ক্লিয়ার। এবার বলো, সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল কত বছর? সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল কত বছর? দ্যাট মিনস কত বছর মেয়াদের জন্য তাদেরকে রাখা হয়। ওকে, এবং এই কমিটির সদস্য কতজন থাকতে পারে? পরিচালক কমিটির বা পরিচালনা কমিটির ন্যূনতম হচ্ছে কি 6, সর্বোচ্চ 12 জন। ওকে, 12 জন থাকতে পারে। ন্যূনতম কি 6 জন, সর্বোচ্চ 12 জন। এবং কি হইতে হবে? একটা শর্ত আছে, ওদের পরিচালক সংখ্যা হইতে হবে কত? 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি? বা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, সর্বনিম্ন 6, সর্বোচ্চ 12। তাহলে 6, 12 এটা ফিক্সড। এর মাঝখানে 3 দিয়ে ডিভাইড করা যায় এমন সংখ্যা কি আছে? পুরোপুরি ভাবে 9। তাহলে হয় 6 হইতে হবে, 9 হইতে হবে, 12 হইতে হবে। বুঝছো? ক্লিয়ার? এখন মেইন কথা হচ্ছে যে মেয়াদ কত বছর? প্রশ্নটা ছিল মেয়াদ নিয়ে। আমি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিলাম যেটা থেকে প্রশ্ন আসবেই। ওকে,
ওকে, তাহলে দেখো কত হবে, 3 বছর। কত ভাই? 3 বছর। এটা হচ্ছে তুমি মুখস্থ রাখবা। বাংলাদেশের সব থেকে পুরনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটা, মানে রাষ্ট্রীয় ব্যবসায় কোনটা, পুরনো রাষ্ট্রীয় ব্যবসায় বলো তো কি কি আছে? বাংলাদেশ রেলওয়ে, ডাক বিভাগ, বাংলাদেশ বিমান সড়ক পরিবহন, কি হবে? কোনটা কোনটা সব থেকে বেশি প্রাচীন বলো? সবাই একটু বলো। সবাই ওকে, আচ্ছা দেখি কে কি কোশ্চেন। 18C, 18C, আচ্ছা 18 আসতেছে কেন, রিফ্রেশ দিই। 19C, ওকে হ্যাঁ, এটা তো জানো সব থেকে পুরাতন হচ্ছে কি আমাদের ডাক বিভাগ। ওকে, একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া হোল্ডিং কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কত? হোল্ডিং কোম্পানির পরিচালকের কথা যদি আমরা বলি, হ্যাঁ, সো হোল্ডিং কোম্পানির পরিচালক ভাই প্রাইভেট পাবলিকের মতোই। সো যদি হোল্ডিং কোম্পানিটা প্রাইভেট হয় তাহলে পরিচালক মিনিমাম 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 হচ্ছে কত, 2 জন। 2 জন। আর যদি এটা পাবলিক হয়, পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে হবে মিনিমাম 3 জন। ওকে, মানে নর্মালি কোম্পানির যে পরিচালক সংখ্যা থাকে ওইটাই। বাংলাদেশে কত সালে পিপিপি নীতি কার্যকর হয়েছে? আচ্ছা, কত সাল থেকে পিপিপি নীতি কার্যকর রয়েছে? 2001, 6, 12, কি হবে বলো? 10, 12, কোনটা হবে? কোনটা হবে বলো পোলা পাইন, সবাই বলো কি হবে? ওকে, সবাই একটু আনসার করো। ওকে, কেউ বলতেছে এ, কেউ বলতেছে সি, কেউ বলতেছে বি, ভেরি ফাইন। ওকে, কি হবে তোমরা কি বলো? হ্যাঁ, বাংলাদেশে পিপিপি, পিপিপির ফুল ফর্ম কি জানো তো? পিপিপির ফুল ফর্ম, পিপিপির ফুল ফর্ম কি? কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ক্লিয়ার? পিপিপি। এবং এই পিপিপির আইন কার্যকর রয়েছে আমাদের এখানে 2010 সাল থেকে। ওকে, 2010 সাল থেকে। ওকে, ক্লিয়ার? সো আবারও একটু তোমাদের রিমাইন্ডার দেই, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে পুরো ক্লাসে বা অন্য যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করে ফেলো, করতে থাকো, কোয়েশ্চেন করতে থাকো। ওকে, ওকে, জুনিয়র বলতে ভাই ঠিক মনে নাই, 10 হবে। ওকে, আচ্ছা তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে থাকো। আর এর মধ্যে বলি যে অনলি জিএসটি ব্যাচ 2তে তোমাদের বেসিক্যালি কি কি থাকবে, তোমাদের প্রত্যেকটা মানে সাবজেক্ট ভিত্তিক তো এনাফ ক্লাসেস থাকবে। অ্যান্ড তোমাদের হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস যেই বেসিক ক্লাসগুলো ছিল, হ্যাঁ, ওই ক্লাসগুলো থাকবে আর্কাইভ আকারে রেকর্ডেড। এক্সাম ব্যাচটা তোমরা হচ্ছে যে পাচ্ছ, ফ্রি এক্সাম দিতে পারবা। হ্যাঁ,
সো আই গেস তোমাদের জন্য এটা উপকারী হবে। ওকে, তোমাদের আর কোনো কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমাদের কোর্স সম্পর্কে হইতে পারে, পড়া সম্পর্কে হইতে পারে, যে কোনো কিছু। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? কোয়েশ্চেন থাকলে করো, কোয়েশ্চেন থাকলে করো। তোমাদের কোয়েশ্চেনের আনসার দিয়ে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করব। ওকে, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, আর না হয় কি করব, আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করব। ওকে, কারো কি কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। ওকে, না হলে আজকের মতো আমরা এখানে বিদায় নিব। হ্যাঁ, অ্যান্ড ইয়েস, তোমরা যদি গুচ্ছর জন্য ভালো প্রিপারেশন নিতে চাও, অনলি 2.0 তে এনরোল করে ফেলো, দ্রুত করে ফেলো। বিকজ মানে লেট করলে মানে কোনো কিছু জমে গেলে আসলে শেষ করা টাফ হয়ে যায়। ভাইয়া কত তারিখ পর্যন্ত সময় আছে? ভাইয়া কত তারিখ পর্যন্ত সময় আছে এটা চিন্তা না করে আমার মনে হয় তুমি যত দ্রুত করতে হবে, তুমি ধরো আর্কাইভ ক্লাসগুলো পাবা, ওগুলা তুমি করতে থাকবা। হ্যাঁ, সো তুমি কেন পিছিয়ে থাকবা, তাই না? তুমি পেজে নক দিয়ে ফেলো বিস্তারিত জানার জন্য, ওনারা তোমাকে হেল্প করবে। ওকে, তুমি হচ্ছে যে নাইম বলতেছে ভাইয়া কতদিন থাকবে? তুমি একটু ভাইয়া আমাদের পেজে নক দাও, ওখানে তুমি প্রশ্ন করে যা ডিটেলস আছে তুমি ওখান থেকে পেয়ে যাবা। ওকে, ওয়েবসাইটে কোথায় আর্কাইভ ক্লাস থাকে? ওয়েবসাইটে হচ্ছে যে আমাদের যে কোর্সটা থাকে, তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে যে কোর্সটা অ্যাড করা হবে ওখানে আর্কাইভ ক্লাস নামে একটা সেগমেন্ট থাকবে যেখানে আমাদের ক্লাসগুলো থাকবে। ওকে, আচ্ছা নাই বলতে ভাইয়া কতদিন থাকবে? একটু ভাইয়া কাইন্ডলি তোমাদের কোর্স রিলেটেড যাদের কোয়েশ্চেন আছে, কোয়েরিজ আছে, কাইন্ডলি তোমরা একটু পেজে নক দিয়ে ফেলো। ওকে, তাহলে আর কারো যদি কোনো প্রশ্ন নিয়ে কোয়েশ্চেন থাকে তাহলে করো। আচ্ছা, সুমাইয়া বলতে ভাইয়া ইসলামিক ইউনিভার্সিটির চান্স পেতে কি বলে কত মার্কস লাগবে? এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। হ্যাঁ, এটা তো এক্সাক্ট বলা যাবে না। ভাইয়া পিডিএফ কই পাবো লাইভ ক্লাসের? ওকে, আচ্ছা, ফ্রি ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে আমাদের ওই যে ফ্রি গুগল ড্রাইভ একটা ক্রিয়েট করা থাকে। সো এটা তোমরা হচ্ছে যে কি ক্লাস যারা শেয়ার করো, মেনশন করো, তারা পেজে বললে হয় যে ভাইয়া আজকের ক্লাসের পিডিএফটা, সো তোমাকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, তোমাদের আমাদের পেজ ব্যাচ নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো একটু কাইন্ডলি তোমরা পেজে করবা, ওখান থেকে তোমাকে ডিটেলস একদম বলে দিবে, এটা আরো বেশি ইজি হয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।